সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতির ৩৭ বছর, সর্বোচ্চ সুনাম এবং দক্ষতার সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশে শান্তিরক্ষী হিসেবে কাজ করে চলেছেন বাংলাদেশের বীর সেনানীরা। জাতিসংঘ মিশনে বাংলাদেশের রয়েছে অর্জন ও আত্মত্যাগের গৌরবের মহিমা। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় শান্তি রক্ষায় নিবেদিত প্রাণ। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. আসাদুল হক, পরিচালক, ওভারসিজ অপারেশন পরিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী। আছেন কমোডর আবদুল্লাহ আল মাকসুস, ব্যবস্থাপনা পরিচালক, DEW লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, এবং এয়ার কমোডর মোহাম্মদ মুশতাকুর রহমান, পরিচালক, প্রকল্প পরিদপ্তর, বাংলাদেশ বিমান বাহিনী। দর্শক, আপনারা আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। বিশ্বে শান্তি রক্ষা কঠিন হয়ে পড়েছে, সদস্যদের দক্ষতা বাড়াতে কাজ করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। শান্তিরক্ষী দিবসে যুক্তরাষ্ট্র ও বিএনপি পন্থী প্রবাসীদের এক সুর। রাজনীতির মাঠে বেনজির আজিজ বিতর্ক, ব্যক্তিগত ঘটনার দায় নেবে না কোনো বাহিনী, বলছে আওয়ামী লীগ। দুর্নীতি ও অধিকার হরণের দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান বিএনপির। ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েও যেন গেলেন না প্রতিমন্ত্রী। কলেজ মাঠে নেমে নামমাত্র ত্রাণ দিয়ে উড়ে গেলেন হেলিকপ্টারে। সুন্দরবনের বাঁকে বাঁকে ঘূর্ণিঝড় রেমালের ক্ষত। আনার হত্যার কারণ কি জানা যায়নি এখনো। মূল পরিকল্পনাকারীকে দেশে আনতে চলছে কূটনৈতিক প্রচেষ্টা। হাড় মাংসের সঙ্গে DNA মেলাতে এমপি কন্যা ডরিন যাবেন কলকাতা। এবং তৃতীয় ধাপের উপজেলা ভোটেও আওয়ামী লীগ সমর্থকদের জয় জয়কার। ব্যালটে প্রতীকের ভুলে বগুড়া সদরে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত। বিভিন্ন জেলায় বিচ্ছিন্ন সংঘর্ষ। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম শান্তি রক্ষায় নিবেদিত প্রাণ। আগেই বলেছি আজকে বিশ্ব শান্তি রক্ষী দিবস। তো এই দিবসটি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এর মধ্যে জানিয়েছি আমাদের সঙ্গে তিন বাহিনীর সদস্যরা আছেন, তাদের কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমে আপনাকে আলোচনা শুরু করতে চাই স্যার। সেটা হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে আমাদের গৌরবময় অর্জন আছে। এর মধ্যে আমরা বলছিলাম বিভিন্ন সময় আমরা সেটি দেখেছি, বিভিন্ন স্বীকৃতিও মিলেছে। তো আমাদের জায়গা থেকে একরকম, আর জাতিসংঘ মানে যাদের তত্ত্বাবধানে বাংলাদেশ শান্তিরক্ষী মিশনে কাজ করে, তারা বাংলাদেশকে বা বাংলাদেশের যারা কাজ করেন বিভিন্ন পর্যায়ের সদস্যরা, তাদেরকে কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ আপনাকে। আমি আমার বক্তব্যের শুরুতে প্রথমে আপনাকে এবং সময় টিভির সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে এই সময় যত দর্শকরা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সশস্ত্র বাহিনীর সকল সদস্যদের, যারা স্বাধীনতা পরবর্তীতে দেশে এবং বিদেশে শান্তির জন্য আত্মত্যাগ করেছেন, এবং তাদের পরিবারের প্রতি রয়েছে আমার গভীর সমবেদনা। আপনি জানতে চেয়েছেন যে জাতিসংঘ আমাদের কিভাবে মূল্যায়ন করে এবং মেম্বার স্টেটরা আমাদেরকে কিভাবে মূল্যায়ন করে। এই বিষয়টিতে যাওয়ার আগে আমরা একটু পিছিয়ে ফিরে তাকাই, একটু কানেক্টিভিটি দরকার আছে বোঝার জন্য যে আমাদের অব্লিগেশনটা কোথায়, মিশনে কেন যাচ্ছি আমরা। আমরা জানি যে স্বাধীনতার পরপর খুব অল্প সময়ের মধ্যে আমরা একটা কনস্টিটিউশন পেয়েছি। এই কনস্টিটিউশনের আর্টিকেল 25-এ বলা আছে যে আন্তর্জাতিক বিরোধের সমাধানের বিষয়, বলা আছে আন্তর্জাতিক আইনের বিষয়। এখানে বলা আছে যে UN চার্টারের প্রতি আমাদের রেসপেক্টফুল হতে হবে, এরকম দিক নির্দেশনার কথা উল্লেখ রয়েছে। এর পরপরই আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর যে ফরেন পলিসির ফিলসফি, এটা সবাই জানি, ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাইজ টু নান। তো এটারই রিফ্লেকশন কিন্তু কনস্টিটিউশনে আছে। আবার আরেকদিকে আমরা যদি একটু অ্যানালাইসিস করি, দেখব যে জাতিসংঘের যে চার্টার সনদ যেটাকে বলছি, সেই সনদের আর্টিকেল 1-এ বলা আছে যে প্রত্যেকটা মেম্বার স্টেট তাদেরকে যখন ইনভাইট করা হবে ইন কালেকটিভ পিসকিপিং এফোর্ট ফর ইন এ কনফ্লিক্ট রেজলিউশন এনভায়রনমেন্ট, তখন আমরা অ্যাজ এ মেম্বার স্টেট উই আর অব্লিগেটেড। সো আপনি খেয়াল করে দেখেন, আমরা কনস্টিটিউশনালি এবং সনদের দিক থেকে, উভয় দিক থেকে উই আর অব্লিগেটেড। সো আমরা যে মিশনে যাই, এটা অ্যাকচুয়ালি কনস্টিটিউশনের অব্লিগেশনের কারণে আমরা দেশের স্বার্থে মিশনে গমন করি। আসা যাক মূল্যায়নের প্রশ্ন। 1988 সাল থেকে আমরা মিশনে গমন করছি। 15 জন চৌকস সেনা সদস্য ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপে গমন করেন। এই 15 জন দিয়ে আমাদের পথ চলা শুরু। 3 দশক পেরিয়ে গেছে, প্রায় 2 লাখের কাছাকাছি শান্তিরক্ষীরা অলরেডি বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেছে। বর্তমানে প্রায় 6000-এর উপরে আমাদের সেনা বিভিন্ন বাহিনীর
শান্তিরক্ষীরা বিভিন্ন দেশে শান্তিরক্ষা কাজে নিয়োজিত রয়েছেন। আমরা এখন পর্যন্ত 7 জন ফোর্স কমান্ডার প্রোভাইড করেছি লিডারশিপ পর্যায়ে। এর সাথে আমাদের এই মুহূর্তে একটা মিশন ওয়েস্টার্ন সাহারাতে, মিনুরসো মিশনটার নাম, ওখানে আমাদের একজন মেজর জেনারেল পদমর্যাদার ফোর্স কমান্ডার দায়িত্বে রয়েছেন। 4টা সেক্টরে 4টা মিশনে 4 জন সেক্টর কমান্ডার আমরা নেতৃত্ব পর্যায়ে প্রোভাইড করেছি। ইউএন হেডকোয়ার্টারে আমাদের প্রফেশনাল লেভেলে অফিসার রয়েছেন। আমাদের সম্মানিত সেনাবাহিনী প্রধানের ঐকান্তিক প্রচেষ্টায় এগুলো সব সম্ভব হয়েছে। আপনি খেয়াল করে দেখেন, এভরি বিগ থিং হ্যাজ এ স্মল বিগিনিং। 15 জন দিয়ে শুরু, আজকে 2 লাখ। মূল্যায়ন তো অবশ্যই আছে। আমাদের পেশাদারিত্বকে তারা মূল্যায়ন করে, আমাদের নিরপেক্ষতাকে তারা মূল্যায়ন করে, আমাদের যে গ্রহণযোগ্যতা, বাংলাদেশের মানুষের যে স্বাভাবিক একটি ক্যারেক্টার, অতিথিপরায়ণ, আন্তরিকতা, এই বিষয়গুলি এই দেশের সন্তান হিসেবে আমরা যখন বিদেশের মাটিতে যে কাজ করি, স্বাভাবিকভাবেই আমরা এই বিষয়গুলিকে খেয়াল রেখে কাজ করি। ওই দিক থেকে আমাদের একটা গ্রহণযোগ্যতা আছে। একই সাথে মূল্যায়নের বিষয় যদি আরেকটু এক্সপ্যান্ড করি স্পেসিফিক পয়েন্টে, গাম্বিয়া একটা দেশ, এই দেশ আমাদের কাছে ইউএনের মাধ্যমে বলেছে যে আমরা পিস কিপিংয়ে ফেরত আসতে চাই অ্যাজ এ টিসিসি। ওদের স্টাফ মেম্বাররা আছে, বাট টিসিসি হিসাবে তারা কোনো এক সময় ছিল, আবার তারা দে ওয়ান্ট টু কাম অ্যাজ এ রিটার্নিং টিসিসি ইন দি পিস কিপিং। তো ওদেরকে ট্রেনিং করে ব্রিটিশ আর্মি, তার ব্রিটিশ আর্মির কাছে যায়নি, তারা এসেছে বাংলাদেশের কাছে। ডেফিনেটলি তাদের কাছে আমাদের এবং বিশ্ব সমাজে আমাদের একটা মূল্যায়ন রয়েছে। তো মূল্যায়নের বিষয়টা আসলে অনেক বড় প্রাপ্তি আমাদের। জি, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকে শুনতে চাই কমান্ডার আব্দুল্লাহ মাকসুস। আমরা জানি যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আর লেবাননের বৈরুতে ম্যারিটাইম টাস্ক ফোর্সের সদস্য হিসেবে উপমহাদেশে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ নিয়োজিত রয়েছে। তো এ ব্যাপারে যদি একটু বলেন দর্শকদেরকে। ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্যে। প্রথমে আমি সময় টিভির সকল দর্শককে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এই অনুষ্ঠানে আমাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য। আপনারা জেনে থাকবেন যে 2006 সাল থেকে ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন আন্ডারে মেরিটাইম টাস্ক ফোর্স, যেটা ইউএনের একমাত্র মেরিটাইম টাস্ক ফোর্স, সেটা মোতায়েন রয়েছে। মূলত হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হয় তারপরে লেবানন বর্ডারে যাতে অবৈধ অস্ত্র অনুপ্রবেশ করতে না পারে। তো জাতিসংঘ থেকে বাংলাদেশকে অনুরোধ জানানো হয় 2010 সালে সেখানে জাহাজ মোতায়েনের জন্য, এবং সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় বাংলাদেশ নৌবাহিনী 2টো জাহাজ প্লেজ করে এবং পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে জাতিসংঘের স্ট্যান্ডার্ড মেনটেন করে সেখানে আমাদের একটি ফ্রিগেট এবং একটি লার্জ পেট্রোল ভেসেল মোতায়েন হয় এবং 270 জন নাবিক এবং অফিসার সেখানে মোতায়েন হয়। সেখান থেকে ধারাবাহিকভাবে আমরা মেরিটাইম টাস্ক ফোর্সে দায়িত্ব পালন করে এসছি এবং পরবর্তীতে ওখানে ফোর্স কিছুটা রিডাকশনের কারণে আমাদের একটা জাহাজ চলে আসে। বর্তমানে সেখানে আমাদের বানরজার সংগ্রাম 110 জন কর্মকর্তা এবং নাবিক সহ সেখানে মোতায়েন রয়েছে এবং তাদের মেইন দায়িত্ব হলো যে লেবানিজ বর্ডারে সমুদ্র পথে অবৈধ অস্ত্র এবং অবৈধ অনুপ্রবেশ রোধ করা, লেবানিজ আর্ম ফোর্সেস নেভিকে প্রশিক্ষণ প্রদান করা এবং সহায়তা প্রদান করা, এবং ওখানে যে আগত যে বিভিন্ন মার্চেন্ট ভেসেল আছে, অদ্যাবধি বাংলাদেশ নৌবাহিনী প্রায় 17,000 ভেসেল ইন্টারডিক করেছে, তাদেরকে চেক করেছে। এইভাবে মিশন ম্যান্ডেটকে ফুলফিল করা এবং লেবানিজ কোস্টকে নিরাপদ রাখা। এখানে একটা বিষয় খুবই ইন্টারেস্টিং, সেটা হলো যে আমরা মূলত ইউরোপিয়ান নৌবাহিনীর সাথে অপারেট করছি। সেখানে গ্রিস আছে, জার্মানি আছে, তুরস্ক আছে এবং এশিয়ার ভেতরে ইন্দোনেশিয়া আছে, বা উপমহাদেশের মধ্যে আমরাই একমাত্র নৌবাহিনী যারা ধারাবাহিকভাবে 2010 থেকে আমরা আমাদের এই দায়িত্ব পালন করে আসছি এবং এটা স্ট্র্যাটেজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ মেরিটাইম টাস্ক ফোর্স, কারণ সেখানে যেই নিরাপত্তার ভারসাম্য ইসরায়েল এবং লেবানিজ বর্ডারে এবং সেখানে বিভিন্ন পরাশক্তির আগমন রয়েছে, নৌবাহিনীর আগমন রয়েছে। তো সেই পার্সপেক্টিভে আমরা মেরিটাইম টাস্ক ফোর্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আমরা সেখানে বিগত প্রায় 14 বছর উপস্থিত থেকে এই শান্তি রক্ষায় দায়িত্ব পালন করতে পেরে আমরা গর্বিত বোধ করি।
জি, অনেক ধন্যবাদ আপনাকে এয়ার কমোডোর মুশতাকুর রহমান স্যার। আপনার কাছে আসতে চাই, মানে আসলে বিষয়গুলো তো একই, তো তারপরও আপনি আমাদের বিমান বাহিনীর প্রসঙ্গে নিশ্চয়ই বলবেন। সঙ্গে আরেকটা বিষয় একটু জানতে চাই, আজকে শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে সারা দেশে, এই দিবসটার তাৎপর্য কি, বা এই দিনটা আমরা কেন পালন করে পৃথিবীব্যাপী, বাংলাদেশে কেন করছি? মানে 29 মেকে কেন বেছে নেওয়া হলো? যে 29 মেকে কেন বেছে নেওয়া? 29 মে তো প্রথমে আসলে জাতিসংঘের যে প্রথম যে মিশনটা, আপনি জানেন যে ইউনাইটেড নেশনস ট্রুথ সুপারভিশন অর্গানাইজেশন, জি, এই মিশনটা ফিলিস্তিনে যখন ইহুদিরা, তখনও তো ইসরায়েল রাষ্ট্র হয় নাই, ঝাঁপিয়ে পড়লো যেদিন, সেদিন প্রথম জাতিসংঘ তখন তো সদ্য হয়েছে এক অর্থে, বিকজ জাতিপুঞ্জ তখন ভেঙে জাতিসংঘ হয়ে গেছে। তো 29 মে তারা প্রথম তার কার্যক্রম শুরু করে। এই দিনটাকে পরবর্তীতে আপনার জাতিসংঘে যারা জীবন দান করেন এবং আত্মত্যাগ করেন তাদের স্মরণের জন্য এই দিনটাকে বেছে নেওয়া হলো। কারণ জাতিসংঘের নিজস্ব অনেকগুলো দিন আছে, কিন্তু শান্তিরক্ষী দিনটা এটাকে নেওয়া হয়েছে ওই পার্টিকুলার পার্সপেক্টিভে। কিন্তু আমাদের জন্য জিনিসটা আরও অনেক ব্যাপক। এটার কিয়দাংশ শুরুতেই ব্রিগেডিয়ার জেনারেল আসাদ বলে নিয়েছেন যে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে আমরা স্মরণ করতে হবে আমাদেরকে, যে মাত্র 9 মাস 10 মাসের মধ্যে একটা সংবিধান দিয়েছেন, এবং সংবিধানের যে আর্টিকেল 25 দিয়েছেন, এরকম আর্টিকেল কিন্তু অনেক দেশের সংবিধানে নাই, যেখানে খুব ক্লিয়ারলি একটা প্লেজ করা হচ্ছে যে আপনি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। এবং এখানে 3টা জিনিস, যে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, সংহতি, এই কথাগুলো উল্লেখ করা হয়েছে। এবং এইটার আলোকে আমাদের জাতিসংঘ দিবসের তাৎপর্য ওই পারভিতে দেখাটা গুরুত্বপূর্ণ। এবং আজকেও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সেই ভাষণের অংশবিশেষ বলেছেন 1974 সালের 25শে সেপ্টেম্বর। উনি যে বলেছিলেন যে ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত না হলে শান্তি কখনো স্থায়ী হতে পারে না। তো সেই হিসাবে আমার মাননীয় প্রধানমন্ত্রী অবশ্য একই সাথে আজকের দিনে যে সমস্ত জাতিসংঘে বাংলাদেশ সহ বিশ্বের যারা জীবন দান করেছেন তাদের ব্যাপারেও উনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তো এটা হচ্ছে জাতিসংঘের আজকের দিবসের মোটামুটি তাৎপর্য। আপনি যদি আমাকে জাস্ট বিমান বাহিনী সম্পর্কে তো পরে বলবো, একটা যে সাপ্লিমেন্টারি যে আমাদের গ্রহণযোগ্যতার বিষয়টা নিয়ে আমি একটু 1 মিনিট বলতে চাই। যে ধরেন কার উপর আস্থা করা যায়, আপনি বিপদে পড়লে কাকে ফোন করেন? আপনি কিন্তু 5 ভাইয়ের মধ্যে চিন্তা করবেন ওটারে ফোন করি, ও আমাকে ঠিক মতো বলতে পারবে। তো বিমান বাহিনীর অবস্থা কিন্তু জাতিসংঘে একেবারে এরকম। যখন বুরুন্ডিতে 2015-তে সামরিক অভ্যুত্থান হলো, সাথে কিন্তু 4টা কন্টিনজেন্ট ছিল, এয়ার কন্টিনজেন্ট ছিল এবং বিদেশি শক্তি ছিল, এবং যে 75 জন আটকা পড়েছিল ইউএনএ, তারা কিন্তু সপরিবারে ছিল, পাশ্চাত্যের নাগরিকও ছিল বেশ। কিন্তু বিমান বাহিনীর কাছে তারা অনুরোধটা করেছে। বিমান বাহিনী অনুরোধ শুধু নিয়েছে না, বিমান বাহিনীর কাছে তারা প্রথম অনুরোধটা করেছে, বাকিরা অনুরোধ নেওয়ার প্রশ্নে আসেনি। বিমান বাহিনী C-130 এয়ারক্রাফট নিয়ে যে, এবং বাকিরা এটা ডিনাইও করেছে ইভেনচুয়ালি, C-130 এয়ারক্রাফট নিয়ে যে তাদেরকে উদ্ধার করে ওখান থেকে নিয়ে এসেছে। তো গ্রহণযোগ্যতার বিষয়টা কিন্তু বাংলাদেশ সশস্ত্র বাহিনী সেই দিক থেকে আসে যে তারা আমাদেরকে সবচেয়ে নির্ভরযোগ্য মনে করে তুলনামূলকভাবে। জি, আপনাকে ধন্যবাদ স্যার। আপনাকে যারা আসতে চাই, ধরুন আমি সারা পৃথিবী তো এগিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত পৃথিবীতে নতুন নতুন প্রযুক্তি আসছে, বিভিন্ন ধারণাগত পরিবর্তন আসছে সব জায়গাতেই। তো আমরা শান্তিরক্ষী মিশনে, আপনিও যেটি শুরুতে বলছিলেন 1988 সাল থেকে মনে হয় প্রথম ইরান ইরাক যুদ্ধের সময় আমরা 15 জায়গা গেলাম, আজকে 37 বছর হতে চললো। তো এই জায়গাটাতে বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, নিরাপত্তার ধারণা যেভাবে পরিবর্তিত হচ্ছে, সব কিছু মিলে সেটার সঙ্গে আমরা কতটা প্রস্তুত, মানে আমরা যখন শান্তিরক্ষা মিশনে কাজ করতে যাই? আপনি জানতে চাচ্ছেন বোধহয় চ্যালেঞ্জ কি ফেস করি, গতি প্রকৃতি কেমন চেঞ্জ হলো এবং আমরা কতটুকু প্রস্তুত সেটা হ্যান্ডেল করার জন্য। ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। অ্যাট ফার্স্ট আমরা আগে একটু চেঞ্জটা বুঝি, যে আগে কীরকম ছিল এবং কিভাবে এটা পরিবর্তিত হচ্ছে, তাহলে আমাদের জন্য সহজ হবে বোঝাটা যে এই চেঞ্জের সাথে চ্যালেঞ্জ যে এসছে তাকে আমরা কীভাবে ম্যাচ করছি। আজকে থেকে ইভেন আপনি 10-15 বছর পিছনে যদি ফিরে তাকান, দেখবেন যে ট্র্যাডিশনাল পিসকিপিং হতো। ট্র্যাডিশনাল পিসকিপিং ওয়াজ লাইক ভেরি কাম অ্যান্ড ইজি পিসকিপিং। ওইখানে অত থ্রেট এনভায়রনমেন্ট এত বেশি ছিল না যেটা এখন আছে, যার ফলে চ্যাপ্টার 6-এর আন্ডারে মিশনগুলি কন্ডাক্ট করা হতো, উইচ ওয়াজ লাইক পিসকিপিং। এরপরে যখন পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে, তখন চ্যাপ্টার 7 ইজ মোর ভাইব্রেন্ট, উইচ ইজ পিস এনফোর্সমেন্ট। এটা মোর রোবাস্ট ইন নেচার। আগের তুলনায় এখন অ্যাসিমেট্রিক এনভায়রনমেন্ট is very dominant. নন স্টেট অ্যাক্টরদের ডোমিনেশন খুব বেশি। আমরা এখন দেখতে পাই মিশনে আইডি অ্যাটাক দেখি,
আইডি হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, এই বিষয়গুলি দেখি আমরা। RCID দেখি যেটা রিমোট কন্ট্রোল আইডি। আমরা দেখতে পাই ড্রোন অ্যাটাক হচ্ছে, এরিয়া অফ রেসপন্সিবিলিটি বেড়েছে, আগের যে মিশনে বেড়েছে এগুলি। UN সেন্টিমেন্ট বেড়েছে, হোস্ট নেশন ইজ সাপোজ টু বি ভেরি ফ্রেন্ডলি, কিন্তু আস্তে আস্তে করে একটা UN সেন্টিমেন্ট বেড়েছে, এটা কোনো পার্টিকুলার নেশনের এগেনস্টে নয়, ওভারঅল ইউএনের এগেনস্টে। তো ওইখানে যে সমস্ত পিসকিপাররা থাকে তাদেরকে এই ডাইমেনশনটাকে কাউন্ট করতে হয়। তো এই পুরো বিষয়গুলিকে হ্যান্ডেল করার জন্য প্রত্যেক দেশকে দুইটা আঙ্গিকে খুব বেশি করে প্রস্তুতি গ্রহণ করতে হয়। একটা হচ্ছে যে ইকুইপমেন্ট মডার্নাইজেশন করা টু ম্যাচ দি থ্রেট দ্যাট হ্যাজ ইভলভড, আর আরেকটা হচ্ছে আপনার প্রশিক্ষণ। ইকুইপমেন্ট হলেই তো হবে না, আমার প্রশিক্ষণ করাতে হবে। তো আমরা তখন আমাদের মানে মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক সহযোগিতাতে এবং সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় আমরা এই থ্রেট অ্যানালাইসিস করে আমাদের সেনাবাহিনীকে আপগ্রেড করেছি, মডার্নাইজেশন করেছি। আজকে যারা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন, UN ডে উপলক্ষে যে বক্তব্য উনি দিয়েছেন, ওইখানে উনি এই মডার্নাইজেশনের কথাটা উল্লেখ করেছেন, এমব্র্যাপের কথা উল্লেখ করেছেন। এমব্র্যাপ দিয়েছি আমরা। এমব্র্যাপ হচ্ছে এক ধরনের আর্মার্ড ভেহিকেল, যে ভেহিকেলটা আসলে আইডি হিট হলে ভিতরে যে শান্তিরক্ষীরা থাকে তাদের আসলে ক্যাজুয়ালিটি রেট খুব কমে আসে, তো ফোর্স প্রোটেকশনে হেল্পফুল হয়। জ্যামার আছে এগুলির সাথে, রিমোট কন্ট্রোল যে সমস্ত RCID আছে সেগুলিকে নিউট্রালাইজ করা যায়। তো এইভাবে আমরা গ্যাজেট আপগ্রেড করেছি, আর ট্রেনিংয়ের দিকে আমরা নজর দিয়েছি এই সব প্রশিক্ষণগুলি দেওয়ার জন্য। আপনারা বিপসটের ব্যাপারে জানেন, ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা ইনস্টিটিউট, বিদেশিরাও এখানে আসে ট্রেনিং করতে, আমাদের সাবজেক্ট ম্যাটার এক্সপার্টরা বাইরে যায়। তো সব কিছু মিলে ইটস এ হোলসাম প্যাকেজ। এই যুগে আপনাকে যদি UN পিসকিপিংয়ে টিকে থাকতে হয় অ্যাজ এ ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি, যোগ্যতার প্রমাণ করতেই হবে। যোগ্যতা ছাড়া ইউ ক্যানট সাস্টেন। তো আমরা এই বিষয়টাকে খুব খেয়াল রেখে চলি। জি জি, ধন্যবাদ স্যার। শান্তিরক্ষা মিশনে আমাদের নারী সদস্যরাও কাজ করেন, 3 বাহিনী থেকে করেন। আপনার বাহিনীর নৌবাহিনীর সদস্য সহ মানে আমাদের অন্য 2 বাহিনীরও যারা কাজ করেন তাদের সম্পর্কে একটু বলবেন, বা নারী সদস্যদের নির্বাচনের ক্ষেত্রেও কি কি মানদণ্ডের ভিত্তিতে নির্বাচন করা হয়? প্রথমে একটু স্ট্যাটিস্টিক্স দিয়ে নিই। সেটা হলো যে অদ্যাবধি আমাদের সর্বমোট 400 বর্তমানে মিশন এরিয়াতে আমাদের 493 জন নারী সদস্য ডিপ্লয় আছে। আর্মিতে 459, নেভিতে 8 জন, এয়ারফোর্সে 8 জন এবং পুলিশের 120 জন। এবং অদ্যাবধি 3038 জন নারী সদস্য ওনারা বিভিন্ন জায়গায় মিশন কমপ্লিট করেছে, বিভিন্ন পর্যায়ে থেকে তারা মিশন কমপ্লিট করেছে। তো পার্টিকুলারলি আমি যদি নৌবাহিনীর কথায় আসি, নৌবাহিনীতে আমাদের অদ্যাবধি 45 জন মহিলা কর্মকর্তা এবং নাবিক মিলে তারা মিশন কমপ্লিট করেছে এবং বর্তমানে 8 জন ডিপ্লয় আছে। তো ইনফ্যাক্ট জাতিসংঘ থেকে সবসময়ই জাতিসংঘ বাহিনীতে বা জাতিসংঘে যারা কর্মরত থাকেন সেখানে একটা জেন্ডার ব্যালেন্স করার একটা বিষয় রয়েছে, এবং সেখানে নারীদের কর্মক্ষেত্রে উৎসাহিত করা হয়, নারীর ক্ষমতায়ন বা অন্যান্য ক্ষেত্রে সার্বিকভাবে নারী লিডারশিপ, এই বিষয়গুলো। তো সেই প্রেক্ষিতেই UN ফোর্সেও তারা আশা করে যে আরও বেশি করে মহিলা সদস্যদেরকে নিয়োগের বিষয়ে, এবং বাংলাদেশ যেহেতু টপ ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি, সেই হিসাবে সবসময়ই একটা স্ট্র্যাটেজিক লেভেলে তাদের একটা দাবি থাকে যে আমরা আরও নারী সদস্য পাঠাই। তো এখানে আমাদের ঐকান্তিক ইচ্ছা রয়েছে, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজেই একজন নারী এবং আমাদের ফ্রন্ট লাইনে থেকে উনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। তো আমরা আমাদের সীমাবদ্ধতার মাঝে থেকে, বিকজ আমাদের একটা নাম্বারের একটা লিমিটেশনস আছে, তার ভেতরে থেকে আমরা নারী সদস্যদেরকে মিশনে ডিপ্লয় করছি। আপনি জানেন যে মিশনের সার্টেন স্ট্যান্ডার্ড আছে, তাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে, মেন্টালি ফিট থাকতে হবে, তাকে সার্টেন ইকুইপমেন্ট চালাতে হবে, এবং একই সাথে তাকে আপনার পারিবারিক যে দুশ্চিন্তা সেখান থেকে তাকে মুক্ত থাকতে হবে। সো এগুলো ডেফিনেটলি চ্যালেঞ্জ, বাট এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই উত্তর আমাদের নারী সদস্যের সংখ্যা মিশনে বাড়ছে, এবং আমাদের এই বাহিনীগুলোতে যখনই নারী সদস্যের সংখ্যা আরও বাড়বে, ভবিষ্যতে আমরা আশা করি যে আরও বেশি নারী সদস্য জাতিসংঘ মিশনে কর্মরত হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। মুশতাক স্যার, আপনার কাছে যে বিষয়টা জানতে চাই, ধরুন এই যে মিশনে আপনারা যে ধরনের ভেহিকেল, বিমান কিংবা হেলিকপ্টার ব্যবহার করেন,
সেগুলো কি ধরনের হয়, কিংবা সেগুলো নিয়ে একেবারে প্রত্যন্ত এলাকায় যেতে কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়েন কিনা, বা কি ধরনের চ্যালেঞ্জ? ধন্যবাদ। আমাদের বাংলাদেশে বর্তমানে যেখানে মিশনগুলো আছে 3 ধরনের বিমান আমরা ব্যবহার করছি, 2 ধরনের, বাট এটার কনফিগারেশন ডিফারেন্ট, এই জন্য 3 ধরনের বলছি। আমরা কঙ্গোতে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট আমেরিকান C-130 ইউজ করছি, একটা আছে। তারপরে কঙ্গোতে ইউটিলিটি হেলিকপ্টার আছে 6টা, আপনার MI সিরিজের রাশিয়ান এয়ারক্রাফট। আর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আমরা আর্মড হেলিকপ্টার ইউজ করছি। আর্মড হেলিকপ্টার ব্যাপারটা হচ্ছে যে আমাদের বিমান বাহিনীতে আর্মড হেলিকপ্টার অনেক পুরাতন জিনিস। আপনার 70-80 দশক থেকে আমাদের এয়ার টু গ্রাউন্ড ফায়ারিং হয় এবং আমাদের সেই MI-17 এয়ারক্রাফটগুলো ইউজ করে আসছে। বাট মিশনে আমরা প্রথম ইউজ করা শুরু করি 2018-তে, বিকজ আগে আমাদের ইউজগুলো ইউটিলিটি হেলিকপ্টারগুলোতেও কিন্তু সেলফ ডিফেন্সের জন্য মেশিন গান থাকতো। বাট এখন আমাদের আর্মড হেলিকপ্টারগুলোতে আপনার 80 মিলিমিটার রকেট পড আছে, স্ট্রেফিংয়ের ব্যবস্থা আছে, বোম্বিংয়ের প্রয়োজন হয় না বিকজ সেরকম না, বাট সেটার ফ্যাসিলিটি অ্যান্ড প্রভিশনস রয়ে গেছে। আর ট্রান্সপোর্ট এয়ারক্রাফট তো আপনার নিত্যদিনকার ট্রান্সপোর্টেশন, ট্রুপ ট্রান্সপোর্টেশন হেলিকপ্টার দিয়েও ইনসার্শনস হয়। এবং ট্রান্সপোর্ট এয়ারক্রাফটগুলো কিন্তু আপনার নর্মাল রানওয়ে ছাড়াও আনপেভড এবং আনইউজড রানওয়ের উপরই ব্যবহার করে আসছে। তো এটা তো মিশন অভিজ্ঞতা আমাদের অনেক পুরাতন, কারণ আমরা পৃথিবীর সব ধরনের আবহাওয়ার মধ্যে তো মিশন করেছি। আপনি যদি পুরো বিশ্বকে এক হাতে দেখেন, পূর্ব থেকে পশ্চিমে, আমরা কিন্তু ইস্ট তিমুরে অপারেট করেছি আমাদের বেল্ট 1 হেলিকপ্টার নিয়ে, যে আমরা কিন্তু হাইতিতে দক্ষিণ, আপনি দূরত্ব দেখে বুঝতে পারেন আবহাওয়ার যে পরিবর্তনের বিষয়টা। তো এই পরিবর্তন, এবং মাঝে আমরা মধ্যপ্রাচ্যে, কুয়েতে এবং আফ্রিকার বেশ কয়েকটা কান্ট্রিতে, মালি, কঙ্গো, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, চাঁদ, আইভরি কোস্ট, 9টা দেশ ইউজ করেছে। এবং পৃথিবীতে কিন্তু বহু দেশের বিমান বাহিনী আছে, বাট আমার ধারণায় 20টা বিমান বাহিনীও নাই যে বিমান দিয়ে অংশগ্রহণ করেছে। আবার 20টা বিমান বাহিনী যদি অংশগ্রহণ করেও থাকে, আমরা তো প্রায় 80,000 ঘন্টা ফ্লাই করে ফেলেছি, 78,000 ঘন্টা, 78,000 বেশি। আমার মনে হয় একটা বিমান বাহিনী এরকম নাই যে অ্যাক্সিডেন্ট ফ্রি। ইভেন বড় বড় বিমান বাহিনী, আপনার ইন্ডিয়া, রাশিয়া, এরাও অপারেট করছে, নাই। তো এই সমস্ত জিনিসটার জন্য 2টা জিনিস, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে বর্তমানে বিদ্রোহীদের, যেটা আজকাল নন স্টেট অ্যাক্টররা হাইব্রিড ওয়ারফেয়ারের মাধ্যমে যে এইসব সিস্টেম ডেভেলপ করছে, এদেরকে কাউন্টার করার জন্য রাত্রে আমাদের অপারেট করতে হচ্ছে। সো আমাদের ডেভেলপমেন্ট আমরা NVG নিয়ে এসেছি। আমরা কিন্তু নাইট অপারেশন সবসময় বাংলাদেশে করছি, বাট ওইখানের জন্য আলাদা করে NVGটা রিকোয়ারমেন্ট হয়েছে, বিকজ আমরা যেন সেভাবে আমরা C-130-তে এভিওনিক্স কিন্তু মডার্ন ক্যাটালগ অনুসারে মডার্ন এভিওনিক্স আপডেট করছি C-130 এয়ারক্রাফটে। সো আমরা সিস্টেমের সাথে খুব বেশি আপডেট করতে হয় এবং যে কোনো কিছুর সাথে বেশি আপডেট করতে হয়। তো আমাদের সাফল্যের ধারা এইভাবে বজায় আছে আধুনিকায়নের মাধ্যমেই। জি জি জি, ধন্যবাদ। আচ্ছা স্যার, আচ্ছা এই যে শান্তিরক্ষা মিশন আমাদের সামরিক কূটনীতিতে কতটা সহায়তা করছে? সামরিক কূটনীতি মানে মিলিটারি ডিপ্লোমেসি, Right. অনেকে আবার এটাকে পিসকিপিং ডিপ্লোমেসিও বলে। রাইট। বেসিকলি ডিপ্লোমেসি ইজ এ মানে হিউজ স্পেকট্রাম অফ ডিপ্লোমেসি, ডোমেনটা অনেক বড়। আমি বলবো যে আমাদের তো এই 1988 সাল থেকে অদ্যাবধি এত বেশি ডেভেলপমেন্ট হয়েছে আল্লাহর রহমতে, এটাতে আমাদের সফলতার স্টোরি অনেক বেশি, অনেক স্টোরি, এবং কানেক্টিভিটি ডেভেলপ করার জন্য অনেক কিছু করা হয়েছে। আমি আপনাকে খুব স্পেসিফিক কিছু আমাদের অ্যাক্টিভিটিস বলবো, যেখানে আপনি দেখতে পাবেন, আপনার মাধ্যমে দর্শকরাও জানতে পারবেন যে কিভাবে আমাদের কার্যক্রমগুলি দেশের বিভিন্ন সেক্টরকে উদ্বুদ্ধ করছে এবং ইন্টারলিঙ্ক করে দিচ্ছে। ফর এক্সাম্পল, আমাদের মাননীয় সম্মানিত সেনাবাহিনী প্রধান গত বছর ইউনিফর্ম দেওয়ার ব্যাপারে বলেছিলেন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক আর্মিকে। এই আর্মিটাকে ফাঁকা আর্মি বলে, তো ওদের ফ্রেঞ্চ অ্যাক্রোনিম এটা। তো এই আর্মিকে ইউনিফর্ম ডোনেশনের কথা বলেছেন উপহার হিসাবে, এবং আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও এই ওনার বক্তব্যে এটা উল্লেখ করেছেন। ইউনিফর্ম দেওয়া হয়েছে এই বছরের 22শে মে। আমাদের রেসপেক্টেড চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল ওয়াকারুজ্জামান, উনি এটার ধারাবাহিকতায় যে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ভিজিট করে এটা উপহার দিয়ে এসছেন। মনে হতে পারে শুধু উপহার তো দিলাম, তাতে হলোটা কি? বেসিকলি এটা পাওয়ার পরে ওই দেশের প্রেসিডেন্ট, তারপরে ফাঁকা আর্মি চিফ, ওনারা বলছেন যে আমরা তো অন্য দেশ থেকে ইউনিফর্মগুলি আগে নিতাম, আমরা এখন তোমাদের দেশ থেকে অর্ডার দিয়ে নিতে চাই। উই আর কানেক্টিং উইথ দি গার্মেন্টস সেক্টর, ওপেনিং আপ অ্যানাদার অপরচুনিটি ফর দি গার্মেন্টস সেক্টর। রাইট।
তারা এখন একেবারে ফর্মালি আমাদের কাছ থেকে নেওয়ার বিষয় খুব সিরিয়াসলি চিন্তা ভাবনা করছে এবং ওদের একটা টিম অতি শীঘ্রই আমাদের এখানে ভিজিট করবে এসব পারপাসে। তো এটা ডিপ্লোমেসির একটা আউটকাম আমি আপনাকে বলছি। আরওভি মানে একটা রিমোটলি অপারেটেড ভেহিকেল উপহার হিসাবে পেরুভিয়ান আর্মিকে দেওয়া হয়েছে। এই এই বছরের মে মাসের 5 তারিখে হ্যান্ড ওভার করা হলো। এখন আনমাস বলে আরেকটা কম্পোনেন্ট আছে ইউএনের, ওরা আমাদের সাথে যোগাযোগ করছে যে আরও কিছু কান্ট্রিকে আমরা আরওভি দিয়ে হেল্প করতে পারবো কিনা, অ্যান্ড উই ওয়ান্ট টু বাই ইট। এর ইম্প্যাক্ট দেখেন আপনি, একটা ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তোলার হিউজ পটেনশিয়াল ক্রিয়েট হয়েছে। আমাদের দেশের ট্যালেন্টেড ইঞ্জিনিয়াররা আছে যারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই রিমোটলি অপারেটেড ভেহিকেলটা তৈরি করেছে। এটা যাচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মিশন মিনুস্কাতে, ওইখানে কাউন্টার আইডি থ্রেট মিটিগেট করার জন্য ক্যাপাসিটি বৃদ্ধি হয়েছে, আমাদের সক্ষমতার শোকেসিং হয়েছে, ডিফেন্স ইন্ডাস্ট্রির অপরচুনিটি খুলছে। প্রেসিডেন্টের সাথে যখন আমাদের চিফ অফ জেনারেল স্টাফের কল অন হয়, এই ভিজিটে আমি নিজেও ছিলাম, আমি ওইখানে কথোপকথনের সাক্ষী। প্রেসিডেন্ট নিজে ওইখানে জিজ্ঞেস করেছেন যে তোমাদের দেশ থেকে যে এগ্রিকালচারের এত বুমিং, এটার টেকনোলজি কি আমাদের দেশে আনা যায় কিনা, এখান থেকে আমরা মাইন্স মিনারেলস এগুলি এক্সট্রাকশনের ব্যাপারে তোমাদের সহযোগিতা পেতে পারি কিনা, এই ব্যাপারে তারা ডিসকাশনকে অ্যাক্টিভলি প্রোগ্রেস করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এগ্রিকালচার সেক্টর খুলেছে। বঙ্গবন্ধু টুয়েডরা হিজ এক্সেলেন্সি মিস্টার টুয়েডরা দি প্রেসিডেন্ট, ওনাদের নামে যে একটা উদ্বোধন করা হয়েছে, ক্লিনিক ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, এখানে আমাদের ডক্টর এক্সচেঞ্জের একটা সুযোগ তৈরি হয়েছে। সো বেসিক্যালি মিলিটারি ডিপ্লোমেসিতে আমরা দেখেন ইউনিফর্ম, গার্মেন্টস সেক্টর, ডিফেন্স ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার, মিনারেলস সব জায়গায় একটা ইন্টার কানেক্টিভিটি করেছি, সম্ভাবনা অপার। জি জি স্যার, দক্ষিণ সুদানে মনে আপনার হোয়াইট নাইল রিভারে একটা অপারেশন লাইফলাইন পরিচালনা করছেন, জি এই ব্যাপারে কিছু বলবেন একটু? জি, দক্ষিণ সুদানে আপনি জানেন যখন দক্ষিণ সুদান থেকে পৃথক হয়ে গেল, এর আগে যখন দক্ষিণ সুদানে আমাদের মিশন ছিল তখনও অফিসিয়ালি দক্ষিণ সুদান থেকে পৃথক হয়নি। তখন ওখানে আমাদের 2টো ল্যান্ডিং ক্রাফট ছিল এবং আমাদের কিছু নৌ সদস্য সেখানে মিশন করেছে। পরবর্তীতে তারা মিশন ক্লোজ হয়ে যাওয়ার পর তারা ফেরত আসে এবং 2015 সালে যখন সাউথ সুদান থেকে আবার এই রিকোয়ারমেন্টটা দেওয়া হয় মিশন থেকে, তখন সেখানে বাংলাদেশ নেভি ফোর্স মেরিন ইউনিট, এটা মূলত একটা অ্যাম্ফিবিয়ান ফোর্স বলা যায়, যে তারা সেখানে মোতায়েন হয়। সেখানে আমাদের 200 নৌ সদস্য এবং 12টি পেট্রোল ভেসেল সেখানে রয়েছে। এদের মেইন কাজ হলো হোয়াইট নাইলে আপনার মিশন হেডকোয়ার্টারের সাথে অন্যান্য মিশনের যেই ব্যাটালিয়নগুলো আছে এবং অন্যান্য যেই স্থাপনাগুলো আছে, ইউনিটসগুলো আছে, সেগুলোকে কানেক্ট করা এবং লজিস্টিক প্রোভাইড করা। তো ওই হোয়াইট নাইলে আমাদের বর্তমানে যে কন্টিনজেন্ট আছে তারা প্রায় 1100 কিলোমিটারের যেই নৌপথ রয়েছে, সেই নৌপথে তারা অপারেশন লাইফলাইন নামে ইউএনের যে লজিস্টিক যে বার্জগুলো মুভ করে সেগুলোকে তারা প্রোটেক্ট করে নিয়ে যায়, কারণ সেখানে রেবেল গ্রুপ আছে, অ্যান্টি গভর্নমেন্ট গ্রুপ আছে, সেখানে জলদস্যুতা রয়েছে, এগুলোকে তারা সেখানে প্রোটেকশন দেয়। এছাড়াও প্রয়োজন অনুযায়ী সেখানে ডাইভিং অ্যাসিস্ট্যান্স বা প্রশিক্ষণ প্রদান এবং অন্যান্য যেই সোশ্যাল অ্যাক্টিভিটিস সেগুলো আমরা করছি। মূলত এই লজিস্টিক চেইনটাকে, মানে পুরো মিশনটা এই সাউথ সুদানে আনমিস নামে পরিচিত, এই পুরা মিশনের সমস্ত লজিস্টিকটাই অ্যাকচুয়ালি বলা যায় সেফগার্ড করে নৌবাহিনী অপারেট করছে। আমরা আশা করছি যে ভবিষ্যতে আমরা ওখানে আরও সক্ষম ক্যাপাবল ভেসেল নিয়োগ করতে পারবো। এটা একটা ল্যান্ডলক কান্ট্রি, এটা একটা মেজর অবস্টাকল, বাট আমরা চেষ্টা করছি সেখানে আরও সংখ্যা বাড়ানোর জন্য আর কি। বাট এটা অত্যন্ত প্রশংসিত হয়েছে এবং ইনিশিয়ালি যখন 2015-তে ডিপ্লয় হয় তখন তাদের উপরে ওই রেবেল গ্রুপ থেকে অনেক একটা মারাত্মক অ্যাটাক এসেছিল। আল্লাহর রহমতে আমাদের তেমন কোনো ক্যাজুয়ালিটি হয়নি। তো আমাদের নৌ সদস্যরা সেখানে অসম সাহসিকতার সাথে তাদের দায়িত্ব পালন করছে। জি জি, স্যার এখানে একটা বিষয়, যেন আপনারা যখন পিসকিপিং মিশনে কাজ করতে যান তো বিভিন্ন দেশের বিভিন্ন বাহিনীর সঙ্গে কাজ করতে, মানে বহুজাতিক একটা সম্মিলন হয়, এই জায়গাটার এক্সপিরিয়েন্সটা কীরকম, বা এটা পরবর্তীতে একজন পিসকিপারের পেশাগত দক্ষতা বা মান উন্নয়নে কীরকম ভূমিকা রাখে? না, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি বলি, যখন আমি মিশন করি 2005-06-তে, আমি তার মিশন মনু বলতো তখন, ওটা এভিয়েশন হেডকোয়ার্টার আমি ছিলাম। তো এভিয়েশন হেডকোয়ার্টার হচ্ছে পৃথিবীর যে কোনো লার্জেস্ট এয়ারফোর্সের ট্রান্সপোর্ট ফ্লিটের চাইতে বড়। প্রতিদিন 160+ হয়
এদের জমা খরচ, কে আগে টেক অফ করলো, ল্যান্ড করলো, তেলের খরচ, ইউএনএ হিসাব টিসাব সব করে দিনরাত কাজ করা লাগতো। তখন দেখতাম যে বিভিন্ন দেশের লোকজন বিভিন্ন ভাষায় কথা বলে, মাঝে মধ্যে নিজেদের মধ্যে তারা নিজেদের ভাষা ব্যবহার করে, কিন্তু কতগুলো জিনিস খুব চমৎকার লাগে। দু একটা উদাহরণ আপনাকে দিই। যেমন একবার গুয়েতামালার একটা স্পেশাল ফোর্স অপারেশন করতে গিয়েছিল একটা রেবেল গ্রুপ এলআর এর সাথে। ওখানে ওদের 8 জন স্পেশাল ফোর্স মারা গেল। স্পেশাল ফোর্সের একজন মারা যাওয়া কিন্তু বিশাল জিনিস। 8 জন মারা গেল এবং 15 জন রেবেল মারা গেল। এখন ওদেরকে সেফলি ওখান থেকে নিয়ে আসতে হবে আপনার ইউটিলিটি হেলিকপ্টার দিয়ে, এবং নিয়ে এসে 48 ঘন্টার মধ্যে লাশটা গুয়েতামালা তার পরিবারের মধ্যে দিতে হবে। এমনি আমরা কিন্তু কঙ্গোর, আমি দেখতাম যে কঙ্গোর আকাশ আপনার 23.5 লক্ষ বর্গ কিলোমিটার, তার আকাশে নিরাপত্তা এবং ব্যবস্থাটা ইউএন যেভাবে করতাম, আমরা যেখানে চাকরি করতাম। সো আমি যখন ওখানে চাকরি করতাম একসাথে 25-27 জনের মধ্যে, এদের কাউকে আমার বাংলাদেশি ভিন্ন কিছু মনে হয় নাই, বা ওরাও আমাকে পর্তুগিজ ভিন্ন কিছু ভাবে নাই যখন আমরা চাকরি করেছিলাম। তাড়াতাড়ি করে ওই বডিগুলো কালেক্ট করে আপনার তখন 7-7 ছিল সাউথ আফ্রিকান, ওদেরকে দিয়ে কীভাবে গুয়েতামালায় পাঠাতে হবে সেগুলোর জন্য কাজ করা, দৌড়াদৌড়ি করা, যেন আর ইনকাশনস না হয়। তখন যখন একসাথে কাজ করে অনুভূতিটা কিছু ভিন্ন হয় এবং কমব্যাট এক্সপিরিয়েন্সও হয়। এটা বিশাল একটা বিষয় আমার মনে হয়। জি জি, অনেক ধন্যবাদ। আমরা আলোচনাটা শেষের দিকে আছি, সবার কাছ থেকে শেষে একটু একটু করে শুনতে চাইবো। আমি একটা বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই, মানে আমাদের কাছে যে তথ্য আছে, আমরা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের 131 জন বীর সেনানী সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। 168 জন। হ্যাঁ, আচ্ছা 168 জন, 239 জনের মতন আহত হয়েছেন। তো সব কিছু মিলে আমাদের ত্যাগ আছে, আমাদের সুনাম আছে, দক্ষতার সঙ্গে কাজ করছি, এটি যেরকম একটি দিক। আবার সম্প্রতি আমরা একটা বিষয় আমাদের নজরে এসেছে, ডয়েচে ভেলে, জার্মান ভিত্তিক একটি গণমাধ্যম, তারা একটি তথ্যচিত্র করেছে। এরই মধ্যে এটা নিয়ে আমরা জেনেছি সেনা সদর একটি বিবৃতি দিয়েছে, গতকালকে সেনা প্রধান এটি নিয়ে কথা বলেছেন। তো তারপর এই ব্যাপারে কিছু বলবেন কিনা, মানে এই সুযোগে? আপনি একটি অত্যন্ত সময়োপযোগী বিষয় জানতে চেয়েছেন, বিষয়ের ব্যাপারে আমার মতামত জানতে চেয়েছেন। ফার্স্ট অফ অল, দিস ওয়াজ ভেরি আনকাইন্ড ফর এ সো কল রেপুটেড মিডিয়া। It was really very unkind with an innocent approach coming to us and making a fabricated report, which is really not accepted. আমাদের সেনা সদরের তরফ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। আমাদের সম্মানিত সেনাবাহিনী প্রধান মিডিয়ার সাথে খুব খোলাখুলি আলোচনা করেছেন। আমি শুধু একটু আপনাকে একটা পার্সপেক্টিভ দিব, আপনার মাধ্যমে আমি আমাদের দর্শকদের কাছে এই পার্সপেক্টিভটা উপস্থাপন করতে চাই। আপনারা যদি এই ব্রডকাস্টটাকে একটু অ্যানালাইসিস করেন, এনি সেন্সেবল পারসন খুব সহজেই বুঝতে পারবেন দি ডিসকানেক্টিভিটি। আপনি রিপোর্ট করছেন, ফুটেজ দেখাচ্ছেন একটা বাহিনীর ব্যাপারে, আপনি এলিগেশন বলছেন আরেকটা বাহিনীর ব্যাপারে, এবং এভিডেন্স হিসাবে নিয়ে আসছেন ডিজিটাল ভার্সন। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এই ডিজিটাল ভার্সনের এভিডেন্স ইজ অ্যাবসোলুটলি বানোয়াট। এর মধ্যে আমার তো কোনো সন্দেহ নেই, ইট ইজ অ্যাবসোলুটলি বানোয়াট। এবং আপনি মেজারিং ইয়ার্ডস্টিক তো সমান হতে হবে। 2 ফিট লম্বার সাথে আপনি 2 মাসের তুলনা করতে পারেন না, 2 ফিটের সাথে আপনার 6 ফিটের ব্যাপারে আপনি কথা বলতে পারেন। একটা বাহিনীর ফুটেজ আরেকটা বাহিনীর ঘটনা, এইটার সাথে কোনো কম্প্যারিজনই হয় না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আনফর্চুনেটলি আমি আসলে বলতে একটু ইয়াই লাগছে আমার, যে আমাদেরও কিছু কিছু দেশের মানুষ বুঝে হোক না বুঝে হোক এরকম ডিসইনফরমেশন ক্যাম্পেনে, প্রপাগেশনে পার্টিসিপেট করছে। দেশপ্রেম বাড়াতে হবে। ইট টেকস এ ভিলেজ টু রেজ এ চাইল্ড, লেট আস ওয়ার্ক টুগেদার। জি জি স্যার, শেষ যদি আপনার কোনো মন্তব্য থাকে 30 সেকেন্ড মধ্যে সময় পাবেন। জি, আমরা বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে গত মোর দেন 35 ইয়ার্স আমরা বিশ্ব শান্তি রক্ষায় নিয়োজিত রয়েছি, এবং কখনোই মানবাধিকার বিরোধী কোনো কাজে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিল না এবং থাকবেও না, কারণ আমাদের সেই ট্রেনিং, সেই মোরাল স্ট্যান্ডার্ড আমাদের রয়েছে। এবং আমরা আশা করি যে আমরা দেশের সুনাম অক্ষুণ্ণ সমুন্নত রেখে বিশ্ব শান্তির পতাকা আমরা তুলে ধরবো। স্যার, আপনি যদি কিছু বলেন শেষ। আমাদের নৈতিক স্খলনের জন্য তো কাউকে চাকরিতে রাখা হয় না, জাতিসংঘ মিশনে পাঠানো তো দূরের কথা। তো এই জিনিসটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আর আমি নিজে ভিডিও ক্লিপটা দেখেছি, আপনি ডয়েচে ভেলে বলছেন, সেখানে একটা ফ্ল্যাশ তারা দিয়েছে যে UNTSOর একটা ফ্ল্যাশ প্রথম যেদিন শুরু হলো, তারা কিন্তু বলেনি যে বর্বর ইসরায়েলের বিরুদ্ধে
এই মিশনটা শুরু হয়েছিল, তাদেরকে গাজায় যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ইয়ে করতে। তবে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে তারা এও বলে না যে আমরা আপনার এই যে কঙ্গো লুহুঙ্গে 300 কিলোমিটার দূরে আমাদের এওয়ারের বাইরে, কমিটমেন্টের বাইরে যে আমরা অপারেট করছি, এই খবরও তারা দেয় না। তো সবশেষে আপনার মাধ্যমে আমাদের কথা শোনার জন্য সময় টিভির সকল দর্শকদেরকে এবং কলাকুশলীর ধন্যবাদ। তিনজনকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।